প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ডিএসসি ক্লাসের দ্বিতীয় ভাগে প্রবেশ করব। অর্থাৎ এটা দ্বিতীয় ক্লাস আমাদের। পঞ্চম সেমিস্টারে যারা ডিএসসি পড়বে তাদের জন্য এই ক্লাসটি। আগের ক্লাসে আলোচনা করেছিলাম প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং তাতে ব্যবহৃত পরিকল্পনা, যে সায়েন্স ফিকশনের ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং একটা প্রেক্ষাপট আলোচনা করার চেষ্টা করেছিলাম যে কল্পবিজ্ঞানকে আশ্রয় করে কী করে এটা তৈরি হয়েছে বা এটা লিখিত হয়েছে এবং সেটা আমাদের কল্পনাকে কতটা প্রভাবিত করে, কতটা আনন্দ দেয়, সেই ইঙ্গিতগুলো দেখার চেষ্টা করছিলাম। এই ক্লাসটায় আমরা আলোচনা করার চেষ্টা করব গল্পটার কাহিনী ধরে ধরে আমরা গল্পটাকেও জানব এবং তাতে ব্যবহৃত টার্মগুলোকে আমরা বিশ্লেষণ করব, যাতে করে গল্পটাও আমাদের মনের মধ্যে সবসময় সজাগ হয়ে থাকে এবং তার সঙ্গে এটা মাথার মধ্যেও গেঁথে যায় যে এই জায়গায় এই জিনিসগুলো রয়েছে এবং সেটা কতটা যুক্তি নির্ভর এবং কতটা অন্য রকমভাবে আমার দিকে প্রণোদিত করে সেটাও বলবার চেষ্টা করব। কল্পবিজ্ঞান সম্বন্ধে আমরা আগেই বলেছি, কল্পনাকে আশ্রয় করে এর গমন। তো আমরা এবারে প্রবেশ করছি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু। আর সত্যজিৎ রায়ের সম্বন্ধে বলতে গিয়ে আগের দিন সত্যজিৎ রায়ের সম্বন্ধে খুব একটা বেশি কিছু বলিনি, এমনি জাস্ট কল্পবিজ্ঞানের গল্পটা বলেছি আর উদ্ভবের সময়কাল ধরে ইত্যাদি তার ইতিহাসটা বলার চেষ্টা করেছি। সত্যজিৎ রায়ের বহুমুখী প্রতিভা নিয়ে আমরা কম বেশি সবাই জানি, আলাদা করে সেটা তাই আর বলিনি। সত্যজিৎ রায়ের ফেলুদা, সত্যজিৎ রায়ের রহস্য কাহিনী, তার চলচ্চিত্র জগতের বিশ্বব্যাপী নাম, এইগুলো আমরা কম বেশি সবাই জানি। যে কোনো জায়গা থেকে এইগুলো আমরা আঙুলের ডগা দিয়ে স্ক্রিন টাচ করলেই পেয়ে যাব। তো আমরা আমাদের মতো করে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পড়ার চেষ্টা করি। আমাদেরকে সর্বোপরি মনে রাখতে হবে এটা ক্লাস, এক্ষেত্রে আমরা বিষয়গুলোকে জানব, জেনে মাথাতে সেই জিনিসগুলো রাখবো যেগুলো আমাদের উত্তরের খাতেও কাজে লাগবে এবং আমাদেরকে আনন্দ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাকে প্রশমিত করবে একটা অন্য জগতের প্রতি। তো শুরু করি আজকে বোমযাত্রীর ডায়েরি। আমরা এটা বলার আগে একটা কথা বলে নিই, আমরা কমিক্স পড়তে বেশি ভালোবাসি। তার কারণটা হচ্ছে কমিক্সের মধ্যে কি থাকে না, ছবি আঁকা থাকে এবং তার সঙ্গে ছবিকে সামনে রেখে বক্তব্য বা সমস্ত কিছু উঠে আসে গল্পটা। তো আমরা ছবিও দেখতে পাচ্ছি এবং লেখাটাও পড়তে পারছি, ফলে একসঙ্গে অ্যাটাচ করে জিনিসটা একটা অন্য মাত্রা পেয়ে যায়। এটা ছোট বড় নির্বিশেষে সবার ভালো লাগে। এক্ষেত্রেও আমরা দেখব প্রফেসর শঙ্কুর ডায়েরি যা যা রয়েছে সর্বক্ষেত্রেই কিছু না কিছু ছবি সত্যজিৎ রায় এঁকে গেছে। না, সত্যজিৎ রায়ের ছবি আঁকার প্রতিভাও যে কম ছিল না সেটা আমরা নানা জায়গায় প্রমাণ পেয়েছি। তো আসা যাক এবারে প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি। তো প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরির যে গল্পটা, যেই বইটা থেকে আমি নিয়েছি, সেটা আমরা আগেই জেনেছি যে শঙ্কুর যে গ্রন্থটা বেরিয়েছিল প্রফেসর শঙ্কু, সেটা হচ্ছে নিউ স্ক্রিপ্ট থেকে বেরিয়েছিল, প্রকাশন থেকে। আমার কাছে সেই বইটারই একটা কপি রয়েছে এবং তার একাদশ মুদ্রণটা পেয়েছি একটা পুরাতন বই দোকান থেকে, এটা সংগ্রহ করেছিলাম। অনেক পুরাতন বই। এই হচ্ছে বইটা, অনেক পাতা হলুদ হয়ে গেছে। তো সেখানে একটা জায়গায় প্রফেসর শঙ্কু সম্বন্ধে ছোট্ট করে বলা আছে যে প্রফেসর শঙ্কু কে। এখানে বলা আছে তিনি কোথায়, প্রফেসর শঙ্কু কে, তিনি কোথায়। এইটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলেন যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে মারা গেছেন, কেউ কেউ বলেন তিনি গোপনে কোনো একটা জায়গায় পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সেটা সফল হলে ঠিকঠাক টাইমে তিনি আত্মপ্রকাশ করবেন। তারপরে একটা ছোট্ট জিনিস যোগ করেছেন, দেখো প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি ডায়েরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে।
তারপরে কি বলেছে, কাহিনীগুলি সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, তা সে বিচার পাঠকেরা করবেন বলে একটা বিষয় ছিল। অর্থাৎ এখানে ব্যবহৃত কাহিনী সেটা সম্ভব কি অসম্ভব, তার উপর নির্ভর করা যায় কি করা যায় না, তাকে নিয়ে কতটা এগোনো যায় বা আমরা পিছিয়ে পড়ি, সেটা কিভাবে আমাদেরকে কোন দিকে প্রণোদিত করবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের উপর, অর্থাৎ যারা পাঠক। সুতরাং পাঠকের মনকে আগে প্রস্তুত করতে হবে, সে বা তিনি যেই জিনিসটা পড়তে যাচ্ছেন সেই জিনিসের মধ্যে যেটা আছে, যার ইঙ্গিতটা আছে, সেটা আমাদের ভালো লাগার অংশ নাকি না ভালো লাগার অংশ, আগে সেটা ঠিক করতে হবে। আবার ঠিক উল্টোটাও হয়, পড়তে গিয়ে আমরা ঠিক করি সেটা ভালো লাগে কি ভালো লাগে না। আমরা সবাই টুকটাক জানি যে প্রফেসর শঙ্কুর এই ডায়েরিটা হচ্ছে সায়েন্স ফিকশন নিয়ে তৈরি, মানে এখানে উদ্ভট, অদ্ভুত, কল্পনীয় এমন কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যেটা বাস্তব জীবনের সঙ্গে মেলে না, আমরা আগের ক্লাসে বলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কোনো বাস্তবোচিত মানুষ যদি এটাকে বাস্তবিক চিন্তা ভাবনা দিয়ে বিচার করে পড়তে শুরু করে, তার ভালো নাও লাগতে পারে। সে কারণেই বলেছে সেটা সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সেটা পাঠকেরা বলবেন। অর্থাৎ সে ভালো লাগার থেকেই পাঠকের উপর প্রভাব বিস্তার করবে, সে সম্ভব অসম্ভবের প্রশ্ন। একটা কাল্পনিক জিনিস কাদের উপর প্রভাব বিস্তার করে, যারা কল্পনাকে সামনে রেখে নিজের কি বলবো আনন্দ, নিজের সহাবস্থানটাকে একটা অন্য স্থানে নিয়ে যেতে চায়। বাস্তব জীবনে মানুষ দুঃখ কষ্ট জর্জরিত হয়ে হিসেব নিকাশের জালে পড়ে যেই জীবনযাত্রার সঙ্গে প্রতিনিয়ত যুঝে চলেছে, প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা, এই কল্পনা প্রসূত জিনিসটা একটু যে আনন্দ দেবে সেটাই স্বাভাবিক। তো আমরা সেইভাবেই নেবো জিনিসটাকে, যে এর মধ্যে আমরা আমাদের কল্পনাকে এগিয়ে নিয়ে যাব, বাস্তবোচিত যুক্তিবোধ দিয়ে নয়, আমরা আমাদের কল্পনাকেই আশ্রয় করব। একটা কিশোর মন যেমন করে এগিয়ে নিয়ে যায় সেইভাবে। আর ছবি আঁকার কথা বলছিলাম, এখানে কিছু কিছু ছবি আছে যে ছবিগুলো তোমরা স্ক্রিনে মাঝে মাঝে দেখতে পাবে। এই ছবিগুলো দেখেও মনে হয় কল্পনার স্থানটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা, মানে অদ্ভুত লাগে জিনিসটা কি এইরকম ছিল। যদি ছবিটা না থাকতো তাহলে আমরা আমাদের মতো করে অনুভব করতাম। আর আমাদেরও চিন্তার একটা সীমাবদ্ধতা আছে, শিল্পীর সীমাবদ্ধতাটা অনেকটা এগিয়ে, আমাদের সীমাবদ্ধতা খুব কাছাকাছির মধ্যে, সে কারণে আমরা হয়তো অতটা এগোতে পারতাম না কল্পনা। শিল্পী এখানে ছবি এঁকে সেটাকে পরিষ্কার করে দিচ্ছেন যে এতটা দূর পর্যন্ত তোমরা ভাবো, তাহলে এর রসময়তা, এর আনন্দ, এর পরিকল্পনাটা ধরতে পারবে, তোমাদের ভালো লাগবে। যাক, আমরা পরতে পরতে ছবিও স্ক্রিনে ফুটিয়ে তুলব আর দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে আমরা গল্পর দিকে এগোই। তো এটা হচ্ছে বোমযাত্রীর ডায়েরি, প্রথম গল্প হিসেবে আমরা যেটা পেয়েছি। তো এখানে যার মাধ্যমে প্রথম এটা আসছে, যে লেখক গল্প টল্প লেখেন এবং ছাপান, তার সঙ্গে অন্যান্যদের গল্প তার পত্রিকায় ছাপান। তো এখানে তারক বাবু বলে একজন রয়েছেন, যিনি খুব জীর্ণ দশার মধ্যে যার দিন কাটে, লেখালেখিকে আশ্রয় করেই যার জীবনযাত্রা, খুব গরিব মানুষ। তো তিনি একটা ডায়েরি এনেছেন, সেই ডায়েরিটা দিতে গিয়ে বলছেন যে কিছুদিন আগে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে একটা উল্কাপাত হয়েছে, খবরের কাগজে বেরিয়েছিল। সেই উল্কাটা জাদুঘরে যে উল্কা রাখা আছে তার থেকে বড়, ঠিক আছে। এবারে তারকবাবুর উদ্দেশ্য ছিল গরিব মানুষ, আর বাঘ ছালের তো অনেক দাম, বা যে কোনো হরিণ ছালের দাম অনেক বেশি। তো তিনি একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে যদি একটা ওই উল্কাপাতের ফলে অনেকটা জায়গা যদি তো গর্ত হয়ে থাকে বা বনে পড়ে, কোনো বাঘ যদি মারা যায়, তো সেই বাঘের ছাল বা হরিণের ছাল নিয়ে এসে তিনি বিক্রি করে কিছুদিন দিন গুজরান করবেন, দিনটাকে অতিবাহিত করবেন, সেই উদ্দেশ্যেই গিয়েছিলেন। ছোট্ট করে এখানে একটা কথা বলে নিই, সত্যিকারের রয়্যাল বেঙ্গল রহস্য আমরা জানি, বা এরকম অনেক গল্প রয়েছে যেখানে এই বাঘের কথাটা উল্লেখ আছে, ঠিক আছে। তাই সেখানেই তারকনাথ বাবুর মধ্যে ওই বৈশিষ্ট্যটা ইনপুট করে দেওয়া আছে, করে দিয়ে বলা হচ্ছে যে আবার বাঘের গল্প, আবার যেটা দিচ্ছে এর মধ্যে বাঘের কি রয়েছে, ভালো লাগে না এত।
কিন্তু তারকনাথবাবু বলছে না না না, সেরকম কোনো ব্যাপার না, আমি গিয়েছিলাম যদি কিছু দিন গুজরানো এইসব কিছু বলতে, তো যে দেখলাম সেখানে হরিণও নেই, বাঘও নেই, গোসাপের ছাল পেয়েছে, আর একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে গর্তের মধ্যে মাটির ভিতরে চাপা পড়া একটা ডায়েরি, যার রংটা একটু লালচে টাইপের এবং লেখা আছে প্রফেসর শঙ্কু। এই গর্তটা কত বড় ছিল, মাথার মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে, উল্কাপাত হয়েছে। তো এখানে বিবরণ দিয়ে ছোট্ট করে একটা কথা বলেছে যে তোমাদের 4খানা হেদও তার মধ্যে ঢুকে যায়। 4খানা হেদো মানে হ্রদ বলছে নাকি ছোট ছোট 4-5 পুকুর বলছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। হেদো মানে এখানে হ্রদই ধরলাম, বড় 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 জায়গা জুড়ে ঢুকে যায়। কল্পনাটাকে শান দিতে হবে, শান দিয়ে সেটাকে বড় পর্যায়ে নিয়ে যেতে হবে। কল্পনাটাকে যত বড় করা যাবে, এইটাকে এই প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রত্যেকটা গল্পকে ততটাই গভীরতা দিয়ে অনুভব করা যাবে, ততটাই আনন্দ নেওয়া যাবে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত এসে দেখলাম যে তারকনাথবাবু একটা ডায়েরি এনেছে। তিনি ওই মাথারিয়া, সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে গিয়েছিলেন এবং সেখান থেকে এই ডায়েরিটা আবিষ্কার করেছে। বাঘ ছালের, হরিণ ছালের সন্ধানে গিয়েছিল, গোসাপের ছাল পেয়েছে কয়েকটা, আর তার সঙ্গে এই ডায়েরিটা পেয়েছে। তো ডায়েরিটা নিয়ে কোথায় এসেছে না, লেখকের কাছে এসেছে এই ছাপাবে। তো এইটা বলতে গিয়ে, ডায়েরি সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, আমরা তো মজার মজার গল্প লিখি, এটা আমি পড়ে দেখেছি, এটা তার থেকেও ইন্টারেস্টিং। নিজের নামে চালিয়ে দেওয়া যেত, কিন্তু এখানে বড়ই অভাব, তো তাই আপনার তুলে দিলাম, যা দিলে ভালো হয় দেবেন। এটা কোন সময় রচনা হচ্ছে? এটা রচনা হচ্ছে 1960-এর দশকে, 61-তে বেরিয়েছিল, গ্রন্থ আকারে 67। 1961 সালে 20 টাকা দিয়েছিলেন এই গল্পটার জন্য তারকবাবুকে। একটা কথা বলে নিই, এই সময়ে 20 টাকা মানে বর্তমানে 2000 টাকার সমান একটা ডায়েরি বিক্রি হচ্ছে এই দামে। ঠিক আছে, তো 20 টাকা দিয়ে নেওয়া হলো, সময়ের বিচারে টাকাটা অনেকটাই মূল্য পাই আমি মনে করি। ডায়েরিটা পাওয়ার পর এই যে 20 টাকা দিল, মনের মধ্যে তো একটু কিন্তু বোধ যাচ্ছে যে অনেকগুলো টাকা বেরিয়ে গেল, কি আছে। তো ফেলে রেখেছিলেন, যার হাতে দিয়েছেন লেখকের হাতে ফেলে রেখেছিলেন। কিছুদিন পরে তিনি ডায়েরিটা উল্টাতে গিয়ে চমকে যাচ্ছেন মাঝে মাঝে। কীরকম? প্রথমে ডায়েরিটা যেই কালিতে লেখা ছিল সেটা ছিল কালো, পরে উল্টাতে গিয়ে দেখলো সেটা নীল হয়ে গেছে, আরও কিছু পরে উল্টাতে গিয়ে দেখলো সেটা লাল হয়ে গেছে। এবার তো ভয়ঙ্কর রকমভাবে একটা রহস্য সন্ধান পাচ্ছে, একটা রোমাঞ্চকর জিনিস দেখতে পাচ্ছে চোখের সামনে, যেটা কি করে হচ্ছে। তারপর উল্টাতে গেল সেটা হলুদ হয়ে গেল, নীল কমলায় হলুদ হতে থাকলো এরকম। এইটা দেখে তার হাত থেকে মানে পড়ে গেল চমকে গিয়ে, যে চোখের সামনেই বদলে যাচ্ছে, হলুদ রং হয়ে গেল এটা ডায়েরিটার লেখা রংটা। যেই হাত থেকে পড়লো, বাইরে একটা পোষা কুকুর ছিল, সেই কুকুরটা এটাকে কামড়ালো কিন্তু ছিঁড়ল না, অথচ লেখকের নতুন জুতোর পাটি কামড়ে ছিঁড়ে দিয়েছে, এর পাতাটা কিন্তু কামড়ে ছিঁড়ল না। টেনে দেখলো সেটা রবারের মতো বাড়ে, আবার ছেড়ে দিলে যেই কি সেই হয়ে যায়। এখানে যার হাতে ডায়েরিটা দেওয়া হয়েছিল লেখকের হাতে, তিনি এটাকে 5 ঘন্টা উনুনে পোড়ানোর চেষ্টা করলেন। কি হয়, কোথায় কি রং বদলে যাচ্ছে, কিন্তু ডায়েরির কোনো রকম পরিবর্তন হচ্ছে না। স্বাভাবিকভাবেই মানুষের সাথে যদি এরকম একটা জিনিস এসে হাজির হয়, তাহলে তার মাথার মধ্যে তো অজস্র প্রশ্ন আসবে, ঘুম আসবে না। এনারও আসেনি, সারা রাত্রির জেগে, রাত 3টে পর্যন্ত জেগে গোটা ডায়েরিটা শেষ করলেন। শেষ করার পর এবারে যা যা পাওয়া গেছে সেটাই এবারে গল্পের বর্ণনার বিষয়। তাহলে একটা বাস্তব জীবন থেকে আস্তে 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 এমন একটা কল্পনার জগতে আস্তে আস্তে প্রবেশ করে গেছে, আমরা কিন্তু বুঝতেই পারিনি। এখানে কিন্তু এটা ভাবলে হবে না যে গল্পের গরু গাছে চড়ে। গল্পের গরু গাছে চড়ে না, গল্পের বিষয়বস্তু ওই উচ্চতা পর্যন্ত মানুষের কল্পনাটাকে নিয়ে যায়, তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়। এটাকে গরু বলা ঠিক হবে না, এটা এক রকমের আনন্দ, এটা এক রকমের আমাদের চিন্তার অগ্রসরতাটাকে, যেটা অগ্রসর হতে পারে এমন জিনিসকে তাড়না দিয়ে এগিয়ে নিয়ে যায়। মানুষের এই তাড়না দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জিনিসটাই আমার দিকে
উন্নতির রাস্তা দেখিয়েছে, আমাদের সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়েছে, আমাদের উপমণ্ডুক জীবন থেকে উন্মুক্ত আকাশের পানে চেয়ে মনটাকে উদার করতে শিখিয়েছে। এর এতগুলো অবদান রয়েছে। সুতরাং গল্পের গরু গাছে চড়ে বললে খুব লঘু করে দেখা হবে, এটার গুরুত্ব অনেক গভীরে আছে। তো আমরা এবারে ডায়েরির মধ্যে প্রবেশ করি। রহস্য রোমাঞ্চ অনেক জায়গায় বাধা খেলে সেটা ভেঙে যেতে পারে। তো আমরা ডায়েরির মধ্যে প্রবেশ করি। ডায়েরি মাত্রই তাহলে ডেট ধরে ধরে লেখা থাকবে, এটাই আমরা জানি। তো এক্ষেত্রেও কিছুটা অংশ আমরা দেখতে পাবো গল্পের মধ্যে যে ডেট ধরে ধরে যাচ্ছে, কিন্তু একটা সময় পর দেখতে পাবো সেই ডেটটা আর লেখা হচ্ছে না। এমন সব অদ্ভুত অদ্ভুত ব্রহ্মাণ্ড জুড়ে কাণ্ড কারখানা হতে শুরু করেছে যে মানুষ তিনি ভুলেই গেছেন এই পৃথিবীর জগৎ থেকে আজকে কী বার, আজকে কী দিন, ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবে আমাদের চোখ বেঁধে যদি দীর্ঘদিন রাখা হয় এবং একটা সময় পর একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়, আমরা বুঝতে পারবো না সেটা দিন কি রাত, আমরা বুঝতে পারবো না সেটা কি বার, আমরা বুঝতে পারবো না সেটা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যদি এরকম কোনো ডিভাইস বা কোনো গেজেট না থাকে, আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি রবীন্দ্রনাথের গুপ্তধন গল্পে মৃত্যুঞ্জয় যখন সেই স্বর্ণ গহ্বরের ভিতরে ঢুকে গিয়ে ওপরের প্রকৃতির ছায়াছবি নিজের চোখে এঁকেছিল, কল্পনাতে দেখেছিল, কী দিন কী বার জিজ্ঞেস করেছিল সাধুকে, সাধু বলেছিলেন। সেই রকমই যে ওই ব্রহ্মাণ্ডে কি এমন কিছু ঘটনা ঘটেছে, তারপরে সব গন্ডগোল হয়ে গেছে যে কী বার কী দিন। তারপরে দেখতে পাবো এই ডায়েরি জুড়ে আর কোনো ডেট বার কিচ্ছু নেই, শুধু বিবরণ রয়েছে কিছুটা। যাক, এবার আমরা গল্পের মধ্যে ঢুকি। তো 1 জানুয়ারিতে কি হয়েছে না, লেখক মর্নিং ওয়াক করে 1 জানুয়ারি মানে একটা নতুন বছর মর্নিং ওয়াক করে বাড়িতে এসেছে। বাড়িতে এসে আয়নার দিকে তাকিয়ে ভীষণ রকমভাবে চমকে আছেন, এই বিদঘুটে লোকটা কে? তারপরে দেখে এটা তো আমি। তার মানে এখানে বর্ণনাতে পরিষ্কার হয়ে যাচ্ছে, তিনি নিজেও বলছেন যে নিজে সাধারণত মুখ দেখে না, কিন্তু না মুখ দেখে দেখে নিজের চেহারাটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, নিজের কাছে নিজেই অপরিচিত হয়ে গেছে এবং একটা ভীতিকর চেহারা নিয়েছে নিজের চেহারাটা। তো আয়নাটাতে আসলে ক্যালেন্ডার লাগানো থাকে, ক্যালেন্ডারটা লাগিয়ে রেখেছেন, কিন্তু 1 জানুয়ারি যেহেতু নতুন বছর পড়ে গেছে, সেহেতু বাড়ির চাকর প্রহ্লাদ সেটাকে সরিয়ে নিয়েছে এবং সরিয়ে নিতেই শঙ্কুর এটা দেখে নিজেই চমকে গেছে যে আমি এরকম, ইত্যাদি। তো রাগও হয়েছে। তো রাগ হওয়ার ফলে এই 1 জানুয়ারির ডায়েরিতে প্রথম একটা কিছু নতুন জিনিসের উল্লেখ শুরু হচ্ছে। সেটা হচ্ছে কি না, স্নাপ গান। আমরা স্টেন গান শুনেছি, মেশিন গান শুনেছি, স্নাপ গান হয়। এই স্নাপ গানের আবার বিশেষত্ব কি না, কারণ নাককে লক্ষ্য করে তাক করে যদি একটা ফায়ার করা যায়, তীব্র একটা নস্য গিয়ে ওখানে লাগে এবং সেটা 33 ঘন্টা প্রভাব থাকে। রাত্রি 11টার সময় তখনও হাসছে পল্লাদ এবং তিনি প্রফেসর শঙ্কু ডায়েরিতে লিখছেন, আমার যা হিসেব তাতে 33 ঘন্টার আগে এই হাঁচি থামবে না। ভাবা যায়, এটা একটা নতুন আবিষ্কার 1 জানুয়ারিতে আগে আবিষ্কৃত হয়েছে, এটা প্রথম সন্ধান পাচ্ছি আমরা 1 জানুয়ারিতে। পরে 2 জানুয়ারিতে কি হয়েছে না, আগে একটা রকেট তৈরি করা হয়েছিল। এই রকেটটা ঠিকঠাক টাইমে ছাড়তে হবে, এটাই তো সব বিজ্ঞানের পরিকল্পনা, যে একটা রকেট ছাড়লে একটা ঠিকঠাক টাইমে সময় ধরে গেলে ঠিক পথে যেতে পারবে। তো প্রহ্লাদকে বলেছে ঘড়িটাই ঠিকঠাক অ্যালার্ম দিয়ে লাগ, কিন্তু সে অ্যালার্ম দিতে গিয়ে পুরো কাঁটাটাকেই ঘুরিয়ে দিয়েছে, যার ফলে রকেটটা তো ছাড়া হয়েছিল কিন্তু ছেড়ে সেটা ঘুরে এসে পড়েছে অবিনাশবাবুর আলুর ক্ষেতে। ফলস্বরূপ কি 500 টাকা ফাইন, আলুর ক্ষেত ধ্বংস হয়ে গেছে। তো এটাও একটা যে এরকম পরিকল্পনা ছিল যে মহাকাশে যাবে, তাই আগে একটা ডেট ঠিক করা হয়েছিল, রকেট ঠিক করা হয়েছিল, কিন্তু সেটা এইভাবেই ব্যাহত হয়েছে, তাই ওটা ওই সময় চলে গেছে। এটা গেল দ্বিতীয় মানে 2 জানুয়ারি ডায়েরির কথা। 5 জানুয়ারিতে আমরা এমন কিছু কিছু জিনিস দেখতে পাবো। আমি অবশ্যই বই দেখে দেখে করছি, তোমাদের কাছে বই থাকলেও তোমরা দেখতে পাবে, সেই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। 5 জানুয়ারিতে
কিছু কিছু জিনিস এখানে উল্লেখ করা হয়েছে যেটা একটু আমাদেরকে জানতে হবে। প্রথম প্যারাতেই আমরা দেখতে পাচ্ছি প্রহ্লাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে কথা বলা হয়েছে, সাহস বুদ্ধি নিয়ে। তো এখানে তিনি বলেছেন যে প্রহ্লাদের বুদ্ধি কম কিন্তু সাহস বেশি। কিসে প্রমাণ হয়েছে? একটা প্রমাণ পেয়েছেন। কিসে প্রমাণ হয়েছে? না, ল্যাবরেটরিতে বাইকর্নিক অ্যাসিডের শিশি টিকটিকির কারণে পড়ে গেছে। সেই অ্যাসিডটা গড়াতে গড়াতে আসছে কোথায়? না, প্যারাডক্সাইড পাউডারের দিকে। প্যারাডক্সাইড পাউডারের সঙ্গে এই বাইকর্নিক অ্যাসিডটা যদি মিলে যায়, সেটা বিশাল বড় বিস্ফোরণ হবে, গোটা জায়গাটাকে উড়িয়ে দেবে। এইটা ভেবে প্রফেসর শঙ্কু ভয় পেয়ে রয়েছে, কি হবে কি হবে। কিছু কিছু মানুষ থাকে যারা একটা আতঙ্কিতময় পরিবেশে নিজের বুদ্ধিশুদ্ধিকে কাজে লাগাতে পারে না, কিন্তু প্রহ্লাদের মতো কিছু নির্বোধ ব্যক্তি গিয়ে সেই অ্যাসিডটাকে মুছে দিয়েছে, স্বাভাবিকভাবে আর গেল না। এইটা দেখে প্রফেসর শঙ্কুর মনে হয়েছে ঠিক এই সাহসটাই দরকার। উনি ভয়ে এগোতে পারছিলেন না, এই সাহসটা উনি হতচকিত হয়ে গেছিলেন, কি করা যাবে, এরকম হয়ে যেতে। তো সেখান থেকে প্রমাণ হয়েছে প্রহ্লাদের বুদ্ধি না থাকুক, সাহস আছে, এই সাহসটা কাজে লাগতে পারে। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে ব্রহ্মাণ্ডে যাবে, তো সেখানে একটা রকেটের মাধ্যমে যেতে হবে, তার একটা পরিবহন ক্ষমতা নির্দিষ্ট রয়েছে। এই নির্দিষ্ট পরিবহন ক্ষমতার বাইরে যদি কিছু সে নেয়, তাহলে সেটা উঠতে পারবে না। তাই এখানে প্রহ্লাদকে নেওয়ার সঙ্গে সঙ্গেই ক্যালকুলেশন হয়ে গেল তার ওজন কত, আর বাকি সব কি ওজন, এই ওজনটা তোমার দিকে জানতে হবে। এটা আমাদের স্বাভাবিক এত কেজি এত এটা ব্যাপার নয়, কুইন্টাল নেই। এখানে বলা আছে কি না, প্রহ্লাদ যা বলা আছে সেটা আমি বলে দিচ্ছি। প্রহ্লাদ 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিধুশেখর 5.5 মণ, অর্থাৎ প্রফেসর শঙ্কুর তৈরি রোবটটার নাম হচ্ছে বিধুশেখর, যেটা লোহা দিয়ে তৈরি, তার ওজন হচ্ছে 5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয়ে 1.5 মণ। আর রকেটটা বইতে পারে 20 মণের মতো, তাহলে হচ্ছে ওই 15 মণের কাছাকাছি, তো 20 মণের মতো বইতে পারে, সুতরাং ঠিকঠাক, অসুবিধা নেই। এইখানে এবারে ছোট্ট ছোট্ট করে বিশ্লেষণ করে দিচ্ছি। প্রহ্লাদের ওজন 2 মণ 7 সের, মানে কত কেজি? 1 মণ মানে 40 কেজি। আর শের শব্দটা সাধারণত তরল পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই শের অর্থাৎ আমরা এখানে ওজন হিসেবেও দেখতে পাই, ওজন হিসেবে বলা থাকে। 1 মণ সমান 40 কেজি হলে 2 মণ সমান 80 কেজি, আর 7 মানে 87 কেজি ওজন প্রহ্লাদের। আর নিজের ওজন কত না 1 মণ 11 সের, মানে 40, 1 মণে 40 আর 11 সের অর্থাৎ 11 কেজি, মানে 51 কেজি। ঠিক আছে। বিধুশেখর যে লোহার যেই রোবট, তার একটু ওজন বেশি হওয়ার কথা, সে হচ্ছে 5 মণ, অর্থাৎ 1 মণ 20 কেজি, মানে 5 মণ 5 × 4 = 20, অর্থাৎ 200 কেজি। ঠিক আছে। আর গোটা আর সাজ সরঞ্জাম নিয়ে 5 মণ, মানে আরও 5 × 4 = 20, 200 কেজি। তার সঙ্গে রকেট বইতে পারে কত না 20 মণ। 1 মণ সমান 40 কেজি হলে 20 মণ মানে পরিষ্কার বয়ে যাচ্ছে 800 কেজি পর্যন্ত বইতে পারে। তো এই হলো আমাদের প্রফেসর শঙ্কুর 5ই জানুয়ারি পর্যন্ত লেখা ডায়েরির বিশ্লেষণ। একটা কথা মাথায় রাখবে, আমরা পরে হয়তো ক্লাসে, মানে এইরকম ভিডিও ক্লাসে আরও কিছু তথ্য তুলে ধরবো। এই যে প্রহ্লাদের কত কেজি ওজন, কবে পরীক্ষা করা হয়েছিল স্নাপগান, ডায়েরির কোন ডেটেতে এটা উল্লেখ রয়েছে, স্নাপগানের প্রভাব কত ঘন্টা পর্যন্ত থাকে, রকেট কত মণ পর্যন্ত জিনিসটা বইতে পারে, বিধুশেখরের ওজন কত, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে আসার সম্ভাবনা আছে, বা আমাদের জেনে রাখা উচিত, আসতেই পারে। তো সুতরাং এগুলো শর্ট প্রশ্ন আকারে আগেও দেবো, তোমরা এগুলো মাথার মধ্যে রাখো। গেল প্রথম 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 5 জানুয়ারি, মাঝখানে কিন্তু এইরকম 1-2 ডেট আমরা পাবো না, কারণ ডায়েরি লেখার ক্ষেত্রে সবসময় যে প্রত্যেকটা পরপর দিন ধরে বিশ্লেষণ থাকবে তার কোনো বাধ্যবাধকতা নেই। একটা ডায়েরি লিখতে গিয়ে এই জিনিসটাকে বিশেষভাবে লক্ষ্য করা হয় যে যেই ডেটে লেখা হয় সেই ডেটে বিশেষ কিছু ঘটনা, সেই ডেটে বিশেষ কিছু লেখার প্রয়োজন পড়ে, তাই সেটা ডায়েরির অন্তর্ভুক্ত হয়। তার মানে 1 জানুয়ারি, 2 জানুয়ারি,
5ম জানুয়ারি আমরা বিশেষ বিশেষ কিছু পেলাম। 1 জানুয়ারিতে প্রহ্লাদের সঙ্গে একটা পরীক্ষা হলো স্ন্যাপগানের। 2রা জানুয়ারিতে একটা রকেট ওড়ানোর চেষ্টা করা হয়েছিল আগে, তার কথাটা বলা হয়েছে। সেখানে প্রহ্লাদের বুদ্ধির কারণেই সেটা ভেঙে পড়ে গেছে। জানুয়ারিতে যেটা পরিষ্কার হলো সেটা হচ্ছে তাদের ওজন আরে কত, এবং প্রহ্লাদকে আদৌ এই ব্রহ্মাণ্ডে যাওয়ার সময় নেওয়া যায় কিনা। ক্লিয়ার? এবার আমরা 6 জানুয়ারিতে ঢুকছি। 6 জানুয়ারিতে এমন একটা কিছু দেখব যেটা আমাদের বাস্তবের সঙ্গে কিছুটা মেলে, বেশ কিছুটা মেলে এই বৈশিষ্ট্যটা। কীরকম? 6 জানুয়ারিতে লিখছেন যে যেই পোশাকটা পরে মহাকাশে যা হবে সেটা ঝোলানো ছিল, তার আস্তে কিছু উই চিংড়ি ঢুকে গেছে, তো সেটা ঝাড়ছে। ঝাড়ার সময় অবিনাশবাবু এসেছেন, এসে কিছু কথা বলছেন। এইখানে অবিনাশবাবুর মাধ্যমে যেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা বাস্তবচিত মানুষের বুদ্ধিশুদ্ধির প্রমাণ। অর্থাৎ তিনি এসে, যেহেতু প্রফেসর শঙ্কুর আগের রকেটটা ভেঙে গেছে এরকম আলু খেতে পড়ে, তো অবিনাশবাবু বলছেন আজ আবার ওরা ব্যাপার স্যাপার চলছে, তোড়জোড় চলছে, বেশ। তো এবারে কোন পুরে যাবেন, মঙ্গলপুর না চাঁদপুর? এই যে পুর শব্দটা, এটা ওই এই রকম মদনমোহনপুর, হরিশপুর। এই মদনমোহনপুর, হরিশপুর অর্থাৎ একটা জায়গার পাশে পুর লিখে সেই জায়গাটাকে নির্দিষ্ট করা হয়। এই পুর শব্দটা আমাদের এই পৃথিবীর, এই ধুলোমাখা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট সীমানাকে বা কোনো একটা স্থানকে বোঝাতে এই ধুলোমাখা পৃথিবীর উল্লেখ করা হয়। কিন্তু অবিনাশবাবু যখন মঙ্গলপুর চাঁদপুর বলছেন, তখন একটু ব্যঙ্গ তো রয়েছে, একটা হাস্যকর ব্যাপার স্যাপার রয়েছে। এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি যে কিছু মানুষ থাকে আমাদের বাস্তব জীবনে যারা আর কিছু না করতে পারুক, কোনো চেষ্টা করা মানুষকে নিয়ে ব্যঙ্গ করতে খুব তারা পটু, এবং তারা এটা করে থাকে। এটা মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবেও আমরা ধরে নেব। রাগের থেকে অনেক বেশি এটা ব্যঙ্গের চোখেই দেখে নেব, একটা মজার ছলেই দেখে নেব যে এরকম মানুষ আছে, আগেও ছিল, থাকবেও। তো তিনি বললেন, তো এইবারে যে রকেটটা তৈরি হবে সেটাকে অবিনাশ বাবু বলছেন কি না, আপনার ওই হাউইটা তো তৈরি করছেন, কালী পুজোর দিনে ছাড়ুন না, একটু ছেলে ছোকরারা দেখে আনন্দ পান। ভাবা যায় একটা রকেটকে হাউই বলছেন। তো যাক, এখানে মানুষের একটা অন্য ব্যঙ্গের জীবনযাপনের কথা পরিষ্কার হয়ে উঠছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই অবিনাশবাবু কি করেন না, চা খান স্যাকারিন দিয়ে। একটা সময় মানুষ চিনি কিনতে পারতেন না, স্যাকারিন অর্থাৎ তার মধ্যে কিছুটা মিষ্টতা থাকে, সেই স্যাকারিন দিয়ে খেতেন। তো অবিনাশবাবু যেহেতু প্রফেসর শঙ্কুকে ব্যঙ্গ করেছেন এই হাউই, চাঁদপুর, মঙ্গলপুরের কথা, তিনি তাকে একটু জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কি করেছেন, একটা ছোট্ট গুলির মতো একটা জিহ্বনাস্ত্র বলা হয়, উনি মহাভারত থেকে পেয়েছেন। আসলে জিহ্ব মানে মানুষের যখন ঘুম পায়, একটা অলস প্রকৃতি আসে, মুখপাদন যে হাই তোলার ব্যাপারটা, সেরকম এ থেকেই নামকরণটা হচ্ছে। রামায়ণে এটা উল্লেখ আছে, জিহ্বনাস্ত্র মানে যেই অস্ত্রটা প্রয়োগ করলে শত্রু সেনারা ঘুমিয়ে পড়ে। তো জিহ্বনাস্ত্র একটা গুলি তিনি খাইয়েছেন। এই গুলির প্রভাবটা কীরকম, এটা শুধু হাই ওঠে না, একেবারে দীর্ঘক্ষণ ঘুম পাড়িয়ে রাখেন। শুধু আবার ঘুম পাড়িয়ে রাখেন না, এমন কিছু কিছু স্বপ্ন দেখতে বাধ্য করে যেটা বেশ ভয়ের। ভয়টা কীরকম না, যিনি আবিষ্কার করেছেন শঙ্কু, ইনি এই একটা গুলির, ছোট্ট একটা গুলির 4 ভাগের 1 ভাগ খেয়ে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন যে দাড়ির একদিকটা পেকে গেছে। ভাবা যায় ওনাকে একটা গোটা গুলি খাইয়ে দিচ্ছেন, ওনার অবস্থাটা কী হবে এটা পাঠক বুঝতে পারবেন। এখানে কিছুটা বাস্তবচিত মানুষের একটা মানে এই স্বপ্ন বা এই গুলির মাধ্যমে এটা সেটা আসল কথা নয়। কথা হচ্ছে এখানে প্রতিশোধটা কীরকম পর্যায়ে পর্যন্ত যেতে পারে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো অবিনাশবাবুর ব্যাপারটা এরপর থেকে আমরা মানে এই গল্পে সে হয়তো দেখতে পাই না, অবিনাশবাবুকে এরকম জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, তারপর আর কিছু বলা নেই। তো তারপরে নিউটনের কথা আসছে 8ই জানুয়ারি। 8ই জানুয়ারিতে গিয়ে নিউটনের কথা আসছে। এই নিউটন হচ্ছে আমরা জানি প্রফেসর শঙ্কুর বিখ্যাত পোষ্য বেড়াল। সেই নিউটন
এই নিউটনকেও ওই মহাকাশে নিয়ে যাওয়ার জন্যে তৈরি করা হচ্ছে কীরকম না, নিউটন সাধারণত মাছ এইসব খায়, খাবার দাবার খায়, তো নিউটনকে মাছের বদলে একটা ফিশ পিল দেওয়া হয়, মানে ছোট্ট একটা বড়ি, এটাও ওনার আবিষ্কার। এই বইটা আবিষ্কার করে ওনাকে মানে নিউটনকে দেওয়া হয়েছে, নিউটন মাছ খাবে না এইটা খাবে, আগে তো পরীক্ষা করে নিতে হবে, না যদি খায় তাহলে তো যেতে পারবে না। তো দেখা যাচ্ছে নিউটন নাকি বুঝতে পেরেছে যে সে আজকাল মাছ খায় না, এই পিলটা খায়। এই পিলটা খাওয়ার ফলে একটা পিল হচ্ছে 7 দিন তার খিদে তেষ্টা থাকবে না। তো বাস্তবিক মানুষের চিন্তা ভাবনা দিয়ে বিচার করতে গেলে এগুলোর কোনো ভিত্তি আমরা খুঁজে পাবো না। কিন্তু যদি এমন হতো তাহলে সেটা যে মন্দ হতো না, সেটা যে আমাদের এই ক্ষুধাতুর জ্বালাময় পৃথিবীতে অনেকটা সুরাহার পথে নিয়ে আসতো, সেটা বলাটাই স্বাভাবিক। আর এখন পর্যন্ত এই ডায়েরির 5ই জানুয়ারি পর্যন্ত, এই 8ই জানুয়ারি পর্যন্ত যে বর্ণনাটা পাই, সেখানে আমরা একটা আগের মুহূর্ত, মানে এই বিশ্বব্রহ্মাণ্ড ছাড়ার আগের মুহূর্তটা প্রমাণ, মানে কিছু কিছু ঘটনা তুলে ধরা হলো, যেখান থেকে কিছুটা বাস্তব, কিছুটা অতি বাস্তব, সবটা মিলিয়ে একটা আমার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে বাড়ির প্রহ্লাদ এরকম, অবিনাশবাবুর মতো কিছু মানুষ রয়েছে এবং নিউটনের মতো কিছু পোষ্য থাকে, এগুলো সব বাস্তবের জীবনের সঙ্গে মিলে যায় এবং এদের কার্যকলাপগুলো কীরকম সেক্ষেত্রে কিছুটা বাস্তবের সঙ্গে মিলে, কিছুটা আবার একদম অতি বাস্তব, অর্থাৎ শুধুমাত্র কল্পনা দিয়েই সেখানে যাওয়া যায়, কল্পনা দিয়েই সেখানে ছোঁয়া যায়, বা কল্পনার মাধ্যমে সেখানে গিয়ে একটু আনন্দ উপভোগ করা যায়, এরকম হলে বেশ মন্দ হতো না, বেশ ভালোই হতো। এইভাবেই এগোচ্ছে জিনিসটাকে। যেহেতু আমাদের সময়ের একটা নির্দিষ্টতা রয়েছে, আমরা ডিজিটাল ক্লাসে অন্তর্ভুক্ত হয়েছি, এই মুহূর্তে এর থেকে বেশি আর ক্লাসটাকে এগিয়ে নিতে পারবো না, কারণ ফোন নেবে না। তো আমরা পরের ক্লাসে পরবর্তী গল্পের অংশ নিয়ে আসবো। ততক্ষণে ঠিক আছে, ভালো থাকবে।